চলুন আজকে গ্রাম বাংলার এমন একটা গাছ হোমছমে লোককথার ব্যবচ্ছেদ করা যাক যেটা শুনলে আক্ষরিক অর্থে গায়ে লোম খাড়া হয়ে যাবে। গল্পটার নাম পদ্মলাস। এই মেঘনা নদীর পাড়ে ঘটা অতিপ্রাকৃত কাহিনীর বিশ্লেষণে আমরা আজ দেখব চেনা প্রকৃতির আড়ালে কেমন অদ্ভুত সব রহস্য লুকিয়ে থাকে। আচ্ছা, একবার কল্পনা করার চেষ্টা করুন। অনেক পুরনো একটা কবর খুঁড়ে সদ্য একটা লাশ তোলা হয়েছে, কিন্তু অবাক করার বিষয় হল লাশটার ওজন একদম জ্যান্ত একজন মানুষের সমান। আর তার চেয়েও ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? কাফন মোড়ানো বুকের অংশটা ঠিক একজন জীবিত মানুষের মতনই ধীরে ধীরে ওঠানামা করছে, ঠিক যেন সে নিঃশ্বাস নিচ্ছে। হ্যাঁ, এই মেরুদণ্ড হিম করা দৃশ্যটা দিয়েই মূলত আমাদের আজকের গল্পের শুরু। 1 নম্বর, আ ন্যাচারাল ওয়াক বাই দ্য রিভার। তো প্রেক্ষাপটটা হল মেঘনার নদীর পাড়ের এক অন্ধকার বৃষ্টি ভেজা রাত। নদীর তীব্র ভাঙনের কারণে স্থানীয় মেম্বারের নির্দেশে তড়িঘড়ি করে পুরনো গোরস্থান থেকে লাশগুলো সরিয়ে ফেলার কাজ চলছে। মেঘে ঢাকা আসমান, সাথে নদীর ভয়ঙ্কর গর্জন, সব মিলিয়ে চারপাশের পরিবেশটাই যেন বলছিল খুব খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। এখন এই ভয়ঙ্কর কাজের দায়িত্বটা পড়েছে এমন দুজনের ওপর যাদের মানসিকতা বলতে গেলে সম্পূর্ণ বিপরীত। একদিকে আছেন করিম শেখ, যিনি দারুণ অভিজ্ঞ আর সাহসী একজন গোর্খোদক। মৃতদেহ নাড়াচাড়া করাটা তার কাছে ডালভাতের মতো রোজকার রুটিন কাজ। আর অন্যদিকে আছে রতন, বেচারা এই কাজে একেবারে নতুন। গোরস্থানের এই নিস্তব্ধতা আর রাতের অন্ধকার তাকে প্রতিটা মুহূর্তে রীতিমতো জমিয়ে দিচ্ছিল। যে নির্দিষ্ট কবরটা নিয়ে এত রহস্য, সেটার ব্যাপারে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মাথায় রাখতে হবে, আর তা হল কবরটা পুরো ২০ বছর ধরে মাটির নিচে বন্ধ অবস্থায় ছিল। এই ২০ বছর সংখ্যাটা একটু খেয়াল রাখবেন, কারণ এরপর যা ঘটতে যাচ্ছে তা যে কোনো যুক্তিতে বা বিজ্ঞানের চোখে একদম অসম্ভব। ২ নম্বর, দ্য আনকরাপ্টেড শ্রাউড অ্যান্ড মিস্ট্রি। শিমুল গাছের গোড়ায় থাকা সেই কবর খুঁড়তে খুঁড়তে করিমের কোদাল হঠাৎ করে শক্ত কিছুর সাথে ধাক্কা খেয়ে টং করে একটা আওয়াজ করে ওঠে। আর ঠিক এই জায়গাটা থেকে গল্পের উত্তেজনা একেবারে চরমে পৌঁছাতে শুরু করে। টর্চের আলো ফেলে দেখা গেল মাটির নিচে কোনো হাড়গোড় নেই, তার বদলে রয়েছে সম্পূর্ণ অবিকৃত একটা কাফনের কাপড়। ভাবা যায়, ২ দশক মাটির নিচে থাকার পরও কাপড়টা একটুও পচেনি, শুধু গায়ে খানিকটা কাদা লেগে আছে। আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগে তখন, যখন বোঝা যায় কাফনের ভেতরের লাশটা একটা জলজান্ত মানুষের মতনই ভারী। এখন প্রশ্ন হল, লাশটা আসলে কার? এলাকার লোককথা অনুযায়ী এটা ছিল এক পাগলা ফকিরের কবর। শোনা যায় এই লোক বেঁচে থাকতে কালো জাদুর চর্চা করত আর অন্ধকারের শক্তির কাছে নিজের আত্মাকে বিক্রি করে দিয়েছিল। এর ফলটা হয়েছিল ভয়ঙ্কর। স্বয়ং মাটিও তাকে গ্রহণ করতে অস্বীকার করে, যে কারণে তার মৃতদেহ পচে মাটির সাথে মিশে যায়নি। এই লোকটার অতীত ইতিহাস বেশ অন্ধকার। নিষিদ্ধ জাদুর চর্চা করা আর আত্মাকে বিসর্জন দেওয়ার কারণে মৃত্যুর পর গ্রামের কেউ তাকে ছুঁতেও চায়নি। ২০ বছর আগে এই নদীর পাড়ে তাকে একেবারে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। আজ মেঘনা নদীর এই ভাঙন যেন ওই ঘুমন্ত অশুভ শক্তিকে দুর্ঘটনাবশত আবারও দুনিয়ার বুকে জাগিয়ে তুলল। ৩ নম্বর, দ্য ডেভিলস টেরিফাইং ট্রান্সফরমেশন। এখান থেকে কাহিনীর গতি অভাবনীয়ভাবে মোড় নেয়। করিম আর রতন যখন মেম্বারের নির্দেশে সেই অস্বাভাবিক ভারী লাশটা বাঁশের খাটিয়ায় তুলে ঘুটঘুটে অন্ধকার বাঁশবাগানের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে, ঠিক তখনই আসল বিভীষিকাটা শুরু হয়। হঠাৎ করেই চারপাশের বাতাস একদম থেমে যায়। রতনের মনে হতে থাকে ঠিক তার কানের কাছেই কেউ একজন খুব ভারী নিঃশ্বাস ফেলছে। আর তার ঠিক পরই শোনা যায় শুকনো হাড় চিবানোর মতো বা হাড় মটমট করে ভাঙার এক অদ্ভুত আওয়াজ, যেন ২০ বছর পর কোনো পুরনো শরীরের জোড়াগুলো একে একে খুলে যাচ্ছে। কাফনের কাপড় ছিঁড়ে যে শয়তানি রূপটা বেরিয়ে আসে, তার বর্ণনা শুনলে সত্যি গা ছমছম করে উঠবে। হাতের আঙুলগুলো অস্বাভাবিক লম্বা, নখগুলো পশুর মতো কালো আর ধারালো। ২০ বছরে চামড়া পচেনি ঠিকই, তবে সেটা কুচকে গিয়ে একেবারে গাছের বাকলের মতো শক্ত আর কালো হয়ে গেছে। চোখ দুটো মণিহীন ঘোলাটে হলুদ, আর কাটা ঠোঁটের ভেতর দিয়ে উকি দিচ্ছে ধারালো হলদেটে দাঁত। খাটিয়া থেকে নেমে এসে সেই দানবটা এক বহু পুরনো ভাঙা আর ফ্যাঁসে গলায় বলে ওঠে,
20 বছরেই মাটির নিচে দম বন্ধ হইয়া আছিল রে করিম, আজ তুই আমারে মুক্ত করলি। এই একটা কথার মাধ্যমে সেই বিকৃত সত্তার একটা ভয়ঙ্কর কৃতজ্ঞতা এবং একই সাথে 20 বছরের অদম্য ক্ষুধার বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। 4 নম্বর, হোলি বাউন্ডারি অ্যান্ড সেলফ ডিফেন্স। এরপর শুরু হয় এক মরিয়া আত্মরক্ষার লড়াই। ভয়ঙ্কর এই দানবটা কিন্তু সাধারণ মানুষের মতো হেঁটে আসে না। সে হাত পায়ের ওপর ভর দিয়ে 4 পায়ে ঠিক মাকড়সার মতো অবিশ্বাস্য দ্রুতগতিতে বুক ঘেঁষে করিম আর রতলের দিকে তেড়ে আসতে থাকে। করিম এক মুহূর্ত দেরি না করে নিজেদের বাঁচাতে হাতের লোহার ধারালো কোদাল দিয়ে সর্বশক্তিতে একটা কোপ বসিয়ে দেয়। কিন্তু কোদালটা শয়তানের গায়ে লাগতেই পাথরে লোহা আঘাত করার মতো বিকট ধাতব শব্দ হয়। শরীরটা কাটে না ঠিকই, তবে লোহার ছোঁয়া পেয়ে অশুভ শক্তিটা তীব্র যন্ত্রণায় এক পৈশাচিক চিৎকার দিয়ে ওঠে। আর ঠিক এখান থেকেই লোককথার নিয়মগুলো এবং করিমের উপস্থিত বুদ্ধি খুব চমৎকারভাবে ফুটে ওঠে। করিম বুঝতে পেরেছিল যে এটা কোনো সাধারণ লাশ নয়। সে প্রথমে লোহার কোদালটাকে হাতিয়ার বানায়, দ্বিতীয়ত দৌড়ে গিয়ে পবিত্র স্থান মানে মসজিদের সীমানায় আশ্রয় নেয়, আর তৃতীয়ত পবিত্র কালাম অর্থাৎ আয়তুল কুরসি পাঠ করতে থাকে। এগুলো শুনে শয়তানটা পাগলের মতো ছটফট করতে শুরু করে। হলুদ চোখওয়ালা দানবটা মসজিদের সীমানার ঠিক কাছাকাছি এসে থেমে যেতে বাধ্য হয়। সে সীমানার বাইরে থেকে লম্বা নখ দিয়ে মাটি খামচে ধরতে থাকে, রাগে ফুঁসতে থাকে, কিন্তু কোনোভাবেই ওই পবিত্র সীমানা পার হতে পারে না। এটা করিম আর রতনকে সাময়িক সুরক্ষা দিলেও রাত পার করার জন্য এটা মোটেও কোনো স্থায়ী সমাধান ছিল না। 5 নম্বর, আল্টিমেট ফেট ইন দ্য মেঘনা। আমরা আজকের এই বিশ্লেষণের একেবারে চূড়ান্ত ক্লাইম্যাক্সে চলে এসেছি। মসজিদের বারান্দায় দাঁড়িয়ে করিম এক অদ্ভুত সত্য বুঝতে পারে। সে উপলব্ধি করে যে শক্তিকে স্বয়ং মাটি পর্যন্ত গ্রহণ করেনি, তাকে শুধু মাটিতে পুঁতে দিয়ে তো কোনো লাভ নেই। চলুন এই চূড়ান্ত লড়াইয়ের ধাপগুলো একটু মিলিয়ে দেখি। করিম জানত যে কালো জাদুকররা বহমান পানিকে ভীষণ ভয় পায়, তাই সে মসজিদ থেকে বেরিয়ে সোজা নদীর ভাঙন কবলিত পাড়ের দিকে দৌড় দেয়। শয়তানটাও উন্মত্ত হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে করিম বিদ্যুৎ গতিতে সরে যায় আর কোদাল দিয়ে সজোরে তাকে ধাক্কা দেয়। শয়তানের ভার সইতে না পেরে নদীর পাড়ের বিশাল মাটির খণ্ডটা চিরতরে ধসে পড়ে যায়। তো মূল বিষয়টা হল, এই ক্লাইম্যাক্স আমাদের প্রকৃতির এক অলঙ্ঘনীয় নিয়মের কথা মনে করিয়ে দেয়। গল্পটা আমাদের শেখায়, যেসব অশুভ শক্তিকে মাটি সম্পূর্ণভাবে অস্বীকার করে, তাদের চিরতরে নিশ্চিহ্ন করতে প্রকৃতির আর এক বিশাল এবং প্রলয়ঙ্কারী শক্তিরই প্রয়োজন হয়। করিম অত্যন্ত সাহসিকতার সাথে মেঘনা নদীর এই প্রাকৃতিক ধ্বংসাত্মক রূপটাকেই ঢাল হিসেবে ব্যবহার করেছিল। পাড় ধসে পড়ার সাথে সাথে সেই অভিশপ্ত কাফন আর শয়তানের শরীরটা চিরতরে মেঘনার অতল গহ্বরে হারিয়ে যায়। পানিতে তলিয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার মুখ থেকে বেরিয়ে আসা শেষ হাড় কাঁপানো আর্তনাদটা পুরোপুরি গিলে নেয় মেঘনার কালো জলের উত্তাল ঢেউ। এরপর সেই রাতে যেন এক পরম শান্তি নেমে আসে। এই ভয়ঙ্কর রাতের প্রভাব কিন্তু দুজনের ওপর দুরকমভাবে পড়েছিল। করিম নদীর এই চরম প্রাকৃতিক ভারসাম্যকে মেনে নেয়। সে বুঝতে পারে নদী যেমন ভাঙে তেমনই হয়তো প্রকৃতির সুরক্ষার জন্য কাজ করে। কিন্তু রতন মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে সে শপথ নেয় জীবনে আর কোনো দিন ভুলেও গোরস্থানের ধারে কাছেও যাবে না। পরিশেষে একটা প্রশ্ন রেখে আজকের এই বিশ্লেষণ শেষ করব। রাক্ষসে মেঘনা নদী যদি এমন অশুভ শক্তিকে গিলে নিতে পারে, যাকে স্বয়ং মাটি পর্যন্ত প্রত্যাখ্যান করেছে, তবে একবার ভাবলে অবাক হতে হয় এই নদীর অন্ধকার চিরপরিবর্তনশীল স্রোতের অতল গভীরে এমন আরও কি অজানা রহস্য লুকিয়ে থাকতে পারে। প্রকৃতির এই বিশালতা আসলেই এক অপার বিস্ময়। আজ এ পর্যন্তই। আগামীতে এমন আরও চমৎকার সব বিষয় নিয়ে হাজির হব। ভালো থাকবেন।